নির্বাচনের সময় যথেষ্ট নিরপেক্ষ থাকবে অন্তর্বর্তী সরকার, বললেন আইন উপদেষ্টা। ভোট ছাড়া অন্য পথ খুঁজতে গেলে সন্দেহ তৈরি হবে, মন্তব্য আমির খসরু। অন্তর্বর্তী সরকারই যথেষ্ট নিরপেক্ষ থাকবে বলে আমরা কনফিডেন্ট। জনগণের মালিকানা তাদের কাছে ফিরিয়ে দেওয়া। চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগে অবস্থান ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের। প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার চেষ্টায় পুলিশের বাধা, জলকামান। শেখ হাসিনার কন্যা পুতুলের কানাডার নাগরিকত্বের প্রমাণ পেয়েছে দুদক। নিয়ম বহির্ভূত উপায়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ নেয়ার অভিযোগ। বাংলা একাডেমি হবে চিন্তা, চেতনা, মনন বিকাশের ক্ষেত্র, জানালেন সংস্কৃতি উপদেষ্টা। যাচাই শেষে 3 কর্মদিবসের মধ্যে ফের ঘোষণা হবে সাহিত্য পুরস্কার। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপি যে দাবি তুলছে সেটি তাদের রাজনৈতিক বক্তব্য, এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি। আশ্বস্ত করেন নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার যথেষ্ট নিরপেক্ষ থাকবে। রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তী সরকারের কোনো দূরত্ব নেই বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। তিনি জানান, উপদেষ্টা পরিষদে পরিবর্তন আসবে এমন কোনো খবর আপাতত নেই। দেশে এখন তেমন পরিস্থিতিও তৈরি হয়নি। পরবর্তীতে প্রয়োজন হলে তখন উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনা হতে পারে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। জয়েন করার পর থেকে শুনতেছি মন্ত্রী পরিষদ চেঞ্জ হবে, উপদেষ্টা চেঞ্জ হবে, সেই হবে, সেরকম কোনো আলাপ হয়নি। ভবিষ্যতে হতে পারে, কিন্তু কোন রকম সুনির্দিষ্ট এজেন্ডা ভিত্তিক বা গুরুত্ব দিয়ে এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি, এটা আপনাকে নিশ্চিত করতে পারি। আসন্ন নির্বাচনে কারা অংশগ্রহণ করবে আর কারা করবে না তার রাজনৈতিক সিদ্ধান্ত, এমন কথাই বলেছেন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর পানি ভবনে জলবায়ু উন্নয়ন পার্টনারশিপ কার্যকরের লক্ষ্যে কর্মশালার উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। রিজওয়ানা বলেন, জুলাই অভ্যুত্থানে মুক্তিযুদ্ধকে অবজ্ঞার কোনো সুযোগ নেই। 18 কোটি মানুষের কেউ মুক্তিযুদ্ধকে অবমাননা করবে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, একটি রাজনৈতিক দল মুক্তিযুদ্ধকে পুঁজি করে রাজনীতি করছিল, তবে মানুষ এখন অনেক সচেতন। জুলাই অভ্যুত্থানের সাথে মুক্তিযুদ্ধকে জড়িয়ে গুজব তুলে বিভ্রান্তি তৈরির সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। সরকারের পক্ষ থেকে আমরা বলেছি কোন দল নির্বাচন করবে কি করবে না, কেমন করে রাজনীতির মাঠে ফিরবে বা ফিরবে না, সেটা সেই দলের উপর নির্ভর করে। এটার প্রক্রিয়া তো একটা সরকার বাতলিয়ে দিবে না। জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়া ছাড়া গণতন্ত্রের অগ্রগতির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। আমির খসরু বলেন, নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহ তৈরি হবে। তেমনটা হলে গণতন্ত্র আবারও মুখ থুবড়ে পড়বে। সংস্কারের জন্য বিএনপির আগে কেউ প্রস্তাব দেয়নি দাবি করে আমির খসরু বলেন, নিরপেক্ষ সরকারের জন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে ছাত্র জনতা। সেখানে কোনো রাজনৈতিক দলের ভূমিকা রাখার প্রয়োজন নেই। এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে গণ অভ্যুত্থান ও ছাত্র জনতার ত্যাগের প্রতি বেইমানি হবে। জনগণের মালিকানা তাদের কাছে ফিরিয়ে দেওয়া, যেটা বাকশালের মাধ্যমে কেড়ে নেওয়া হয়েছিল, সেই স্বাধীনতা বাংলাদেশের মানুষের, সেই মালিকানা বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দেওয়া, সেটাই হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের মূল মন্ত্র। প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে গেছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের প্রতিনিধিরা, আর শিক্ষকরা অবস্থান করছেন শাহবাগে। এর আগে পদযাত্রা করে প্রেস ক্লাব থেকে এগুতে গিয়ে শাহবাগে পুলিশের বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা। চাকরি জাতীয়করণের দাবিতে 19 জানুয়ারি থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট।
আজ ছিল প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি। আন্দোলনকারীরা মিছিল নিয়ে শাহবাগে গেলে পুলিশ জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কয়েকজন আহত হন। এরপর থেকে শিক্ষকরা চারুকলা অনুষদের সামনে সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে। পরে পুলিশের মধ্যস্থতায় 17 জন প্রতিনিধি প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করতে যায়। শিক্ষকদের দাবি, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রেজিস্ট্রেশন স্থগিত আদেশ প্রত্যাহার করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ ঘোষণা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেন ইবতেদায়ী শিক্ষকরা। 26,000 প্রাইমারি স্কুল জাতীয়করণ করছে, সমমাননা আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় একই রূপ। আমরা একই ওই 5ম শ্রেণী পর্যন্ত আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু সরকার আমাদের সাথে বৈষম্য রেখে গেছে। শাহবাগ পর্যন্ত আন্দোলন আসবে এবং কর্মসূচি আসার পরে এখানে স্থগিত হবে। এখান থেকে প্রতিনিধি দল, ছাত্র প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি প্রধান উপদেষ্টা কার্যালয়ে যাবে। কিন্তু এর প্রেক্ষিতে পুলিশ আমাদের উপর আঘাত করে এবং বেশ কিছু মহিলাদের উপর আমরা দেখেছি জলকামান, সাউন্ড গ্রেনেড সহ গুলিবর্ষণ করে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের কানাডার নাগরিকত্বের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালকের পদ পেতে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং নিয়ম বহির্ভূত কার্যকলাপের আশ্রয় নেওয়া হয়েছিল বলে জানিয়েছে দুদক। দুপুরে এক বিবৃতির মাধ্যমে এসব তথ্য জানায় দুদক। বিবৃতিতে বলা হয়েছে, যৌক্তিক কারণ ছাড়াই সাইমা ওয়াজেদ পুতুলকে বিভিন্ন রাষ্ট্রীয় সফর সঙ্গী করা হয়েছে। তার ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা হিসেবে দেওয়া তথ্য যথাযথ ছিল না। বিবৃতিতে দুদক আরও জানায়, পারিবারিক ও রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে ঢাকার পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পে 10 কাঠা প্লট আয়ত্ত করেন পুতুল। সে কারণে তার ও অন্যান্যদের বিরুদ্ধে এরই মধ্যে একটি দুর্নীতির মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। বাংলাদেশে সব ধরনের সহায়তা কার্যক্রম বন্ধ করতে যাচ্ছে মার্কিন সহায়তা সংস্থা ইউএসএআইডি। বিদেশি সহায়তা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের পর এই সিদ্ধান্ত নিল সংস্থাটি। শনিবার ইউএসএআইডির অধিগ্রহণ ও সহায়তা বিষয়ক কার্যালয়ের পরিচালক ব্রায়ান অ্যারন এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে এই সিদ্ধান্ত। সংস্থাটির সাথে চুক্তিবদ্ধ বাংলাদেশের সব প্রতিষ্ঠানকে এই চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সংস্থাটির আওতাধীন সকল প্রকল্প ও কর্মসূচির মার্কিন অংশের ব্যয় বন্ধ থাকবে। পাশাপাশি অংশীদারদের চলমান কাজগুলোতে ব্যয় কমাতে সব ধরনের যুক্তিসঙ্গত পদক্ষেপ নিতে বলা হয়েছে। সংস্কার কমিশনের কয়েকটি প্রস্তাবে আপত্তি জানিয়েছে নির্বাচন কমিশন। সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, সংসদীয় আসন পুনর্বিন্যাস এবং এনআইডি সংক্রান্ত কার্যক্রম অন্য কর্তৃপক্ষের হাতে থাকলে ইসির স্বাধীনতা খর্ব হবে। সংসদীয় আসন পুনর্বিন্যাসে প্রয়োজনে আইন সংশোধন করা হবে বলেও জানান তিনি। সকালে সাংবাদিকদের সংগঠন আরএফইডি টক অনুষ্ঠানে আলোচনা শেষে এসব কথা বলেন তিনি। সিইসি বলেন, আগে তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যে নির্বাচন করতে পেরেছিল, কারণ কি কি কাজ করতে হবে তা জানা ছিল তাদের। কিন্তু বর্তমান কমিশন বিভিন্ন জায়গায় আটকে আছে। যদি আইন ও বিধি ঠিক থাকে, এই কমিশনও 3 মাসের মধ্যে নির্বাচন করতে পারত। সিইসি নাসির উদ্দিন বলেন, আইন সংশোধন বা নতুন আইন করতে গেলে নির্বাচন প্রস্তুতিতে বাধা আসবে। নির্বাচনের 2 মাস আগে শিডিউল ঘোষণা করতে হবে বলেও জানান তিনি। সেক্ষেত্রে আইন কানুন বিধি বিধানের কাজ দ্রুত শেষ করার প্রস্তুতি রাখতে হবে। ইলেকশন কমিশন ইটসেলফ ইজ স্বাধীন, আমরাই তো স্বাধীন। আমাদের চাইতে স্বাধীনতার মধ্যে আরেকটা স্বাধীন দিলে তার আরেকটা মুশকিল। আমার যে ভোটার রেজিস্ট্রেশন অন্যের কাছে দিয়ে দেওয়া অথবা যে ডিলিমিটেশন অন্যের কাছে দেওয়া, এটা আমার নির্বাচন কমিশনের যে ম্যান্ডেট, কনস্টিটিউশনাল ম্যান্ডেট সম্পূর্ণ বিরুদ্ধে, স্পিরিটের বিরুদ্ধে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর মাইকেল মিলার। সকালে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত হয় বৈঠক। বাংলাদেশের চলমান রাজনীতি, সংবিধান সংস্কার সহ বিভিন্ন সংস্কার কর্মকাণ্ড, নির্বাচন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন তারা। এ সময় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ইইউর পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন অ্যাম্বাসেডর। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ইউরোপীয় জোটের সাথে বাংলাদেশের বন্ধুত্ব অকৃত্রিম, সেটি আরও মজবুত করার তাগিদ দেন তিনি।
জুলাই আগস্টের গণহত্যা মামলায় র্যাবের সাবেক মহাপরিচালক হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, র্যাবের হেলিকপ্টার থেকে গুলি করার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এখন পর্যন্ত 96 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এর মধ্যে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তা বেশি। এদিকে আন্দোলন চলাকালে আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর মামলায় 2 সাবেক পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা হলেন এসআই আব্দুল মালেক ও কনস্টেবল মুকুল চৌকিদার। গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এর আগে আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। বর্তমানে পুলিশের সদস্য সংখ্যা যথেষ্ট থাকলেও কাজে উদ্যম কম থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পরিদর্শন এবং জরুরি সেবার উদ্বোধন করে তিনি বলেন, অভ্যুত্থানের সময়ে কারাগার থেকে পালিয়ে যাওয়াদের ধরতে বিশেষ অভিযান চলছে। পাশাপাশি মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের উপরও নজর রাখছে সরকার। রাজধানী সহ সারা দেশে হঠাৎ করেই বেড়েছে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি সহ সন্ত্রাসী হামলার ঘটনা। দিনে রাতে প্রকাশ্যে এসব ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। প্রতিপক্ষের ওপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়া ছাড়াও খুন খারাপের ঘটনা ভাবিয়ে তুলেছে খোদ আইন শৃঙ্খলা বাহিনীকেও। কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টাও স্বীকার করলেন উদ্বেগের কথা। আপনার সাথে আমি অস্বীকার করব না, ছিনতাই চাঁদাবাজি হচ্ছে এবং যারা করতেছে তারা ধরাও পড়তেছে, আবার ছাড়া পাওয়ার পরে আবার তারাও আবার এর ভিতরে করতেছে। এটা সত্যি কথা। পুলিশের স্বল্পতা নাই, হয়তো কাজের আগের মতো উদ্যমটা নাই বলতে পারেন, স্বল্পতা নাই। তাদের যে কাজের উদ্যমটা যেন বাড়ানো যায়, এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। এ সময় তিনি জানান, 5 আগস্টের পর নরসিংদী সহ বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া 700 আসামি এখনও ধরাছোঁয়ার বাইরে। তাছাড়াও সম্প্রতি মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের উপর নজর রাখছে সরকার। 700-এর মতো এখনো বাইরে রয়ে গেছে, আর যারা ছিল তাদের সবাইরে আবার বন্দি করে কারাগারে রাখা হয়েছে। তাদের আবার ধরে তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আনা হয়। যেই ধরা পড়বে তারই আইনের আওতায় নিয়ে আনা হবে। এছাড়া কয়েদি ও আসামিদের ব্যাপারে পরিবার ও স্বজনদের মাঝে সব ধরনের তথ্য আদান প্রদানের জন্য বিশেষ সেবা সার্ভিস চালু করেছে কারা কর্তৃপক্ষ, যেখানে জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের নিয়োগ দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এখানে মোটামুটি তারা তাদের যেটা এনটাইটেলমেন্ট ওটা পাচ্ছে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। কোটারি স্বার্থের যে ব্যবস্থা তা দূর করে পুরো বাংলা একাডেমি সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। দুপুরের সমসাময়িক ইস্যুতে সচিবালয়ের এক ব্রিফিংয়ে এমন তথ্যই জানান তিনি। বলেন, ভুল করে গো ধরে বসে থাকার চেয়ে সংশোধন করা গুরুত্বপূর্ণ। নতুন সংস্কার ব্যবস্থা সম্পর্কে উপদেষ্টা আরও জানান, বাংলা একাডেমির আগের ব্যবস্থায় সংস্কার করে চিন্তা, চেতনা ও মননের ক্ষেত্রে পরিণত করা হবে। ব্রিফিংয়ে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম জানান, 2024 সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে। এই তালিকা রিভিউ হবে বলেও জানান তিনি। বলেন, গণহত্যা এবং জনবিরোধী কার্যক্রমে যারা সরাসরি জড়িত তাদের নাম বাতিল করা হবে। 3 কর্মদিবসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন বাংলা একাডেমি মহাপরিচালক। বাংলা একাডেমির পুরস্কার প্রদানের যে প্রক্রিয়াটা, এটাই অদ্ভুত একটা প্রক্রিয়া। এটার মধ্যে ওপেননেস নাই, এটাই এক ধরনের কোটারি জিনিসের মধ্যে ফেলে। কোনো একটা বিশেষ ক্যাটাগরিতে যদি এরকমই 2-3টা অপশন দেওয়া হয়, যে 2-3টা অপশনের সবগুলোর মধ্যে গোলমাল আছে, তখন এই নির্বাচক কমিটির কিছু করার থাকে না। গত গণহত্যা এবং জনবিরোধী রাজনীতির সঙ্গে যদি কারো সরাসরি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পায়, তাহলে নিশ্চয়ই আমরা সেটা বাতিল করব। ব্যবসায়ী নাসির উদ্দিনের করা মামলায় চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। অসুস্থ থাকায় আদালতে হাজির হতে না পারায় এই আদেশ দেন আদালত। অভিযোগ গঠনের মধ্য দিয়ে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়েছে। রোববার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
আসামির আইনজীবী জানান, অসুস্থ থাকায় পরিমণি আদালতে হাজির হতে পারেননি। সময় চেয়ে আবেদন করা হয়েছে, তবে সেটি আমলে নেননি আদালত। এর আগে নাসিরউদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর সত্যতা পেয়ে গত বছরের 18 মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা জেলার পিবিআই আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। একই বছর 18 এপ্রিল আদালত পিবিআইয়ের দেয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে পরিমণিকে হাজির হতে সমন জারি করেন। পরে গত 26 জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরিমণি। এর আগে 2022 সালের 6 জুলাই আদালতে মামলাটি করেন ঢাকার সাভারের বোট ক্লাবের পরিচালক নাসিরউদ্দিন মাহমুদ। মানহানির অভিযোগে করা মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। একই সাথে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন পিছিয়ে আগামী 4 ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহর আদালতে মামলাটির চার্জ শুনানির জন্য ছিল। এ সময় তাপসী তাবাসসুম উর্মি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। একই সঙ্গে তার আইনজীবী চার্জ শুনানি পেছানোর আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে শুনানির পরবর্তী তারিখ ঠিক করেন। একই সাথে তাপসী তাবাসসুম উর্মির জামিন মঞ্জুর করেন। এর আগে গত 8 অক্টোবর শহীদ আবু সাইদ সহ জুলাই অভ্যুত্থানের শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলার আবেদন করেন গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড এবং পর্যালোচনা শেষে 28 নভেম্বর তাকে আদালতে হাজির হতে সমন জারি করেন। ওই দিন আত্মসমর্পণ করে জামিন পান তাপসী তাবাসসুম উর্মি। সাবেক সেনাপ্রধান ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জেনারেল KM শফিউল্লাহ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাবেক সেনাপ্রধানের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বীরুত্তম শফিউল্লাহ দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। 1971 সালে তিনি ছিলেন জয়দেবপুরের 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 2য় প্রধান। তার নেতৃত্বেই ওই রেজিমেন্টের বাঙালি সৈন্যরা বিদ্রোহ করে। মুক্তিযুদ্ধের শুরুতে শফিউল্লাহ ছিলেন 3 নম্বর সেক্টর কমান্ডার। পরে 3টি নিয়মিত আর্মি ব্রিগেড গঠিত হলে এস ফোর্সের নেতৃত্ব দেওয়া হয় শফিউল্লাহকে। দেশ স্বাধীন হওয়ার পর তিনি সেনা প্রধানের দায়িত্ব নেন। সবশেষ 1996 সালে আওয়ামী লীগে যোগ দিয়ে নারায়ণগঞ্জে 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 24টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। সকাল থেকে আগারগাঁওয়ের ইউজিসি ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। এ সময় তারা বলেন, টানা কয়েক বছর ধরে হয়ে আসা গুচ্ছ পদ্ধতির পরীক্ষায় শিক্ষার্থীদের ভোগান্তি কমে এসেছিল। তবে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এই গুচ্ছ পদ্ধতি বের হয়ে যাওয়ায় নতুন সংকট তৈরি হয়েছে। শিক্ষার্থীরা জানান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আলাদা আলাদা পরীক্ষায় অংশ নিতে প্রচুর অর্থ ব্যয় হয়, যা মধ্য ও নিম্ন মধ্যবিত্তের জন্য কষ্টকর। জগন্নাথ, কুমিল্লা ও খুলনা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে গেছে। শিক্ষার নামে বাণিজ্য করতেই এই কাজ করা হয়েছে বলে অভিযোগ করেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। 27 নভেম্বর থেকে এই কর্মসূচি শুরু। তারা আমাদের দাবাই রাখছে, বলে কি সমাধান হবে, একটা বানোয়াট এবং মিথ্যাশ্বাস। 24টা বিশ্ববিদ্যালয়ে মাত্র একবার আবেদন ফি দিয়ে 24টা বিশ্ববিদ্যালয়ে একযোগে পরীক্ষা দেওয়া যেত। এখন সামান্য কিছু টাকার লোভে শিক্ষকরা, যারা জাতির মেরুদণ্ড, তারা সামান্য কিছু টাকার লোভে ফর্ম ব্যবসার জন্য তারা নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নিতে চাচ্ছে।